মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল না খুব একটা, কারণ শেখ হাসিনাও কিন্তু এই ইস্যুগুলো সরকারি স্তরে তুলেছিলেন বলেই আমরা জানি, এবং সেটা হয়নি। তো পরবর্তীতে এখন দেখুন, মমতা ব্যানার্জি যেটা করতে চাইলেন সেটা হচ্ছে যে ইসলামিক সাম্প্রদায়িক মনোভাবটাকে উনি জাগিয়ে তুলতে চাইলেন আমাদের এখানে বাংলাদেশে, ভারত বিরোধী মনোভাবটাকে একটা উস্কে দিতে চাইলেন, আর একই সঙ্গে তাহলে ওখানকার যারা ভারত বিরোধী আছে তাদেরও একচোট আরেকবার একটা দম পাওয়া যাবে তাদের। সব মিলিয়ে যেটা হবে যে উনি যদি হাসিনার ফেরার পরিস্থিতি হয় তাহলে উনি তাতে পরোক্ষভাবে হলেও একটা পেরেক পোঁতবার চেষ্টা করলেন। কেমন? এটা ওনার প্রাইমারি ইচ্ছে নয়, ওনার প্রাইমারি ইচ্ছেটা অন্য, কিন্তু একটা পেরেক পুঁতলেন। আপনি খেয়াল করে দেখেননি একটা কথা, উনি কালকে একটা শব্দ ব্যবহার করেছেন যেটা রেভলিউশন, কোট আনকোট, কেমন, যেটা আপনারাও বলেন। বাংলাদেশ থেকে এক বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। এক্স্যাক্টলি। তো মমতা ব্যানার্জি কি না বুঝে রেভলিউশন বলে দিলেন? পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বম ব্লাস্ট করেছেন অনেকের কাছে। সেটি হচ্ছে যে তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বলেছেন একদিন আগেই যে ভারতে বাংলাদেশে একটি বড় খুন হয়েছে, এই খুনটি কে করিয়েছে আমরা জানি। তো সাম্প্রতিক সময়ে বড় খুন বা বাংলাদেশে বেশ তোলপাড় সৃষ্টি করেছে হাদি হত্যাকাণ্ড। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি এবং তার যারা হত্যাকারী তাদেরকে আবার আপনাদের ওখানে আটক করা হয়েছে 2 বা 3 জনকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য, মানে উনি আসলে কাকে মিন করেছেন আমরা জানি না, তবে আমরা ধরে নিতেই পারি যে অবশ্যই শরীফ ওসমান বিন হাদিকে তিনি মিন করেছেন। যদি তাই হয়ে থাকে, আসলে তার এই বক্তব্যটাকে আমরা কিভাবে ধরবো, আপনিও বা কিভাবে বিশ্লেষণ করবেন, যেহেতু দুই দেশই এর সাথে জড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে আপনার প্রতিক্রিয়া বা মন্তব্য। মমতা ব্যানার্জির রাজনীতির একটা বড় উপাদান হচ্ছে পলিটিক্স অফ ব্রিঙ্কম্যানশিপ, মানে সব শুদ্ধ ডুবিয়ে দাও। উনি যখন অতীতে যখন বিরোধী নেতা ছিলেন তখন মাঝে মধ্যেই ফাঁসির মঞ্চ তৈরি করতেন, তৈরি করে নিজেই ঝুলবেন ওটাতে, এইসব করতেন, নাটক টাটক করতেন বিরাট। তো এবং অনেক ঘটনা আছে ওনাকে নিয়ে। তো শি ইজ নট আ রেগুলার পলিটিশিয়ান, মানে সাধারণত পলিটিশিয়ানের যেভাবে চলে সেভাবে উনি চলেননি কখনো। সে যাই হোক, এখন দেখুন কালকের ঘটনাটা যেটা উনি বলেছেন কে করিয়েছে জানি, এবং এটাতে লিঙ্ক অলমোস্ট স্পষ্ট, কারণ উনি বলেছেন আবার স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে ফোন করে ওনাকে বলেছেন চুপ থাকতে ইত্যাদি। তো আপনি যখন একদিকে বলবেন তার সঙ্গেই কারো নাম করেননি, কিন্তু বলেছেন কাকে দিয়ে খুন করিয়েছেন জানি, হ্যাঁ, সেখানে আবার স্বরাষ্ট্রমন্ত্রী চুপ থাকতে বলছেন ওনাকে ইত্যাদি। তো অনেকভাবে দেখা যায়, প্রাথমিকভাবে কালকেই বোধহয় ওসমান হাদির দাদা বা ভাই ওমর হাদি সেও ফেসবুকে কিছু বোমা টোমা ছুড়েছে। হ্যাঁ, তো তার বক্তব্য এটা জামাত করেছে, তার সঙ্গে বিএনপির লোকও আছে ইত্যাদি ইত্যাদি। তো এটা গেল যেটা ঘটনার দিক। অন্যদিকে এবার দেখুন একটা টেকনিক্যাল সাইড আছে। পশ্চিমবঙ্গ তো দেশের ভেতর, রাজ্যের ভেতর, এবং সে দেশের ভেতর খোঁজ রাখবে, এটাই নিয়ম। এবার আমাদের এখানে একটা সিস্টেম আছে যেটা সেট সিস্টেম, সেটা ছাড়া পোর্টাল আছে। এটা আমাদের জন্য না, মানে অবভিয়াসলি একেবারে টপ সোর্সদের জন্য একটা পোর্টাল আছে। সেই পোর্টালে সেন্ট্রাল এজেন্সিজ তারা লিড দেয়, অন্যান্য স্টেট এজেন্সিজ লিড দেয়, আর বাংলাদেশ তার যে লিড থাকে সেগুলো সে ইন্ডিয়াকে দেয়, এবং সেগুলো এই পোর্টালে দেওয়া হয়। এবার এর পরে যে ডিফারেন্ট ল এনফোর্সার্স যারা আছে তারা কোঅর্ডিনেট করবে, মানে অফকোর্স সেটার পেছনে থাকে লোকজন, থাকে কেউ কাউকে বলছে ইত্যাদি। একটা ক্রিমিনাল ধরুন পশ্চিমবঙ্গ থেকে বিহারে ঢুকছে, তো পশ্চিমবঙ্গ যখন লিড দিচ্ছে বিহার সেটা পিক আপ করছে, কেমন। আবার ক্রাইমের ধরন অনুযায়ী সেন্ট্রাল এজেন্সিস তারা এসে তাতে লিড দিচ্ছে,
যে এটা কেন ইম্পর্টেন্ট বা কি, এরকম হয় ওদের ভেতর। এবার দেখুন মমতা ব্যানার্জি কি বলেছেন। উনি বলেছেন যে খুনিরা মেঘালয় দিয়ে ঢুকেছে, মেঘালয় দিয়ে ঢোকার পর পশ্চিমবঙ্গে আসতে গেলে তাকে আসাম পেরোতে হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তাকে পশ্চিমবঙ্গে আসতে হলো কেন? তাকে তো উপাসে অনেক জায়গা আছে, নর্থ ইস্টে সে থাকতে পারতো কোথাও, যাকে। তো তাহলে তাকে ধরা হলো না। যদি ধরা যাক উনি যেটা পরোক্ষভাবে ব্লেম করেছেন যে এটা ইন্ডিয়া করেছে, তো তাহলে পরে বিজেপি সরকার আছে আসামে এবং মেঘালয়ের বা নর্থ ইস্টেও এনডিএ, যে ওখানে একটা আলাদা অ্যালায়েন্স আছে, আমি নামটা ভুলে যাচ্ছি তার, ওই এনডিএ এর মতনই বিজেপির, তো তারা আছে ওখানে। তো সেখানে সেন্ট্রাল এজেন্সিজ এবং সেন্ট্রাল যে স্টেট এজেন্সিজ তাদের কোঅপারেশনে বাংলাদেশ নিয়ে কোনো অসুবিধে নেই। তারা অ্যারেস্ট করত, তারা অ্যারেস্ট করে, আমি ধরে নিচ্ছি মমতা ব্যানার্জি ঠিক বলেছেন, তাহলে তারা যে এটা ইন্ডিয়া হাসাপ করতে চেয়েছে, তো হাসাপ করতে গেলে মেঘালয় আসাম অনেক সুবিধাজনক ছিল। আপনার মনে হয় না? ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর ওয়েস্ট বেঙ্গলের হাতে তুলে দিয়ে তারপরে ওয়েস্ট বেঙ্গলকে বলবে যে তুমি একটু চুপ করে থাকো। এবং ঘটনাটা কখন ঘটছে? ঠিক ইলেকশনের আগে, ঠিক ইলেকশনের আগে, এবং যখন টেম্পার খুব হাই, যেমন এমনি হাই থাকে ইলেকশনের সময়, এবং ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কি সম্পর্ক ছিল সেটা নতুন করে বলার অপেক্ষা থাকে না। তাহলে এতগুলো ঘটনার মাঝে যে ঘটনাটা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী হোম মিনিস্টার মমতা চিফ মিনিস্টারকে কিছু বলবেন, এটার মধ্যে কোনো অসুবিধে নেই, আমি সে প্রসঙ্গে পরে আসছি। বলতে দেশেরই তো সবাই, কিন্তু সেটিংটা যেটা উনি বলছেন যে ওখান থেকে ঘুরে ওনার কাছে এলো, তখন উনি ধরলেন, ধরার পর ওনাকে কেন্দ্রীয় মন্ত্রী ফোন করে বলল যে একটু আপনি চুপ থাকুন, আপনি মানে ইত্যাদি ইত্যাদি। এটা কি খুব বিশ্বাসযোগ্য লাগছে আপনার কাছে? আমি এই জায়গা থেকে কয়েকটি প্রশ্ন, একটা হচ্ছে যে উনি যদি সত্যি সত্যি আহ ভারতের কেন্দ্রীয় সরকারকে বা বিজেপি সরকারকে টার্গেট করে থাকেন, আহ তার এই বক্তব্য যদি সত্য হয়ে থাকে, যদি সত্য হয়ে থাকে, আমরা অ্যানালাইসিস করার জন্য বলছি, যদি সত্য হয়ে থাকে তাহলে কি বিজেপি সরকার এমনটি চেয়েছিল যে বাংলাদেশে শরীফ ওসমান বিন হাদির মতন কাউকে হত্যাকাণ্ড ঘটিয়ে সেখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোটের একটি প্রভাব ফেলে সেটি নিজেদের ভোট ব্যাংকে নেওয়ার চেষ্টা করবে? উল্টো দিক দিয়ে আমরা যদি বলি যে এটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের একটি অংশের মানুষের মধ্যে যে একটি কি বলা যায় এটিকে, ভারত বিরোধী মনোভাব ছিল, সেটিকে নতুন করে উস্কে দেওয়ার চেষ্টা করছে কোনটি? প্রথম পার্ট হচ্ছে যে ধরা যাক বিজেপি ওয়েস্ট বেঙ্গলে জেতার জন্য বাংলাদেশে ওসমান হাদিকে মেরে ফেললো, প্রথম আপনার প্রপোজিশন। হ্যাঁ, হ্যাঁ, সন্দেহের জায়গা থেকে। হ্যাঁ ঠিক আছে, থিওরিটিক্যাল প্রপোজিশন। এবার বিজেপি তো নয়, ভারত সরকার। তো তাহলে ভারত সরকার বাংলাদেশে যেটা ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশে কারা, কোন শক্তি তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিল? সেটা সাম্প্রদায়িক গোষ্ঠী জামাতে ইসলামী, এনসিপি। জামাতে ইসলামী নেওয়ার চেষ্টা করেছিল। তারা ওসমান হাদিকে একটা হাইট করলো এবং একটা গোটা ব্যাপার ঘটলো। তাহলে এতে ভারতের লাভটা কোথায় হলো? এক। দুই, বাংলাদেশে একটা রায়াট হয়ে গেল, রায়াটের জন্য আমার এখানে ভোট হবে। তো ধরুন বাংলাদেশে তো রায়াট এই তারপরে হয়নি কোনো কিছু, তাই না? যা হয়েছে সেগুলো রেগুলার ঘটনা, আমি সেটার মধ্যে ঢুকছি না এখন। তো তা সত্ত্বেও তো বিজেপি ক্ষমতায় এসছে ওয়েস্ট বেঙ্গলে। তো তাহলে এই দুটো মিলছে কি? মানে আপনি যে এন্ড দেখতে পাচ্ছেন, মমতা ব্যানার্জির হেরে গেলেন সামারিলি। এবং যদি এরকমই ঘটনা করার থাকতো, আমি আরেকটু বলি, 24-এ যখন এই সব ঘটনা ঘটলো বাংলাদেশে, আপনি এটা ভালো করে জানবেন, যদি সেই মুহূর্তে ভারত যদি তার বর্ডার সিল না করে দিত, তাহলে
বহু হিন্দু সেই সময়টাতে কিন্তু উপস্থিত হতো ভারতে, যা পরিস্থিতি ছিল, এবং অহিন্দুও হতো, মুসলমানরাও আসতো অনেক। সেটা তো করেনি, আটকে দিয়েছিল পুরো বর্ডার, ভিসা দেয়নি। তো তাহলে আমি একটা অ্যাকুইজিশন প্রুভ হতে পারে, আমি থিওরিটিক্যালি আমি থিওরিকে ফেলে দিচ্ছি না, কিন্তু এত কিছু তো লাগেনি, এমনি তো মমতা ব্যানার্জি পড়ে গেছে। তাহলে এই বক্তব্যগুলো কি মিলছে না? তাহলে এবার প্রশ্ন আসছে, মমতা ব্যানার্জি কেন বলছেন? আপনি জানেন যে আমাদের 2026-এর ইলেকশনে যেটা ঘটেছে, যে 26-এর ইলেকশন, মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকার মূল অস্ত্র ছিল হচ্ছে মুসলমান ভোট, যেটা প্রায় 30% আমাদের এখানে। এবং ট্র্যাডিশনালি হিন্দুরা কম ভোট দিত, মুসলমানরা বেশি, ভোটের হার বেশি ছিল। তো তার ফলে এই 30%টা যখন ভোটের ক্ষেত্রে যে ভোট কাস্ট হয়েছে সেটা বেড়ে হয়তো 35% হয়ে যেত। বুঝতে পারছি। এবার এবছরের যেটা হয়েছে ভোটে, সেটা হচ্ছে হিন্দুরা বেরিয়ে এসে ভোট দিয়েছে, তেড়ে ভোট দিয়েছে, এবং তাতে এই ফ্যাক্টরগুলো কাজে লাগেনি, আর মমতা ব্যানার্জি হেরে গেলেন। কিন্তু মুসলমানরা ওনাকে ভোট দিয়েছিলেন। এবার মুশকিল হচ্ছে, দুটো মুশকিল হয়েছে। এক, মমতা ব্যানার্জির পার্টি ফেটে, বোমার মতো ফেটে যাচ্ছে। দেশকে শুদ্ধ টেনে এনে একটা ঘোটালা পরিস্থিতি তৈরি করা, যেখান থেকে উনি প্রমাণ করতে চাইছেন একদিকে মুসলমানদের কাছে, বা বা যদি, যেটা ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে জামাত বা এই গোষ্ঠীগুলো এখানে সেফ হেভেন পাচ্ছিল, তাদের কারো কাছে যে তার নাম্বার তুলতে চাইছেন, এবং বাকি লোকের কাছে থেকে এক ধরনের একটা ডাইভার্সন করতে চাইছেন অ্যাটেনশন, যে ওনার নিজের পলিটিক্যাল সার্ভাইভালের জন্য। আমার এটাই মনে হয়। এর সাথে আবার কেউ কেউ বলছে, আমাদের এখানে অনেকে বলছেন যে এর মধ্য দিয়ে, যেমন অনেকে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ হয়তো ফিরবে, রাজনীতিতে পুনর্বাসিত হবে, বা শেখ হাসিনা ফিরে আসার একটা গুঞ্জন তৈরি হয়েছে। এগুলো বাস্তবতা থাক আর না থাক, একটা গুঞ্জন তৈরি হয়েছে। এবং ভারত বিরোধী মনোভাবের জায়গা থেকে একটু স্থিতিশীলতার জায়গায় ওই অংশটি, যারা ভারত বিরোধিতায় তীব্র মনোভাব পোষণ করে আসছিল, সেটি আবার উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে। আপনি যদি বলছেন জামাতের সাথে মমতার যে একটি কানেকশন, বা মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে তার একটি যে একটা বোঝাপড়া, সেই জায়গাগুলোকে আবার একটু উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একদিকে আপনি যে বিশ্লেষণ করলেন ভারতের আঞ্চলিক রাজনীতিতে পশ্চিমবঙ্গের জায়গা থেকে, আর হচ্ছে বাংলাদেশের জায়গা থেকে এমন একটি কাজ ঘটতে পারে বা বিষয় থাকতে পারে, এরকম অনেকে বলছেন। আপনার কি মনে হয় তেমনটি, ওখানে বসে আপনার তেমনটি মনে হয় কিনা? অনেক কিছুই আছে। দেখুন, শাহরিয়ার কবির যিনি জেলে আছেন, নামটা আশা করি ঠিকই বললাম, তো উনি বারবার আমার, জি, হ্যাঁ, সভাপতি। রাইট, তো উনি, আমি নিজেও শুনেছি ওনাকে বলতে, এবং আরো সবাই জানে, উনি বারবার বলেছেন যে এখানে জামাতকে আশ্রয় দেওয়া হচ্ছে। কেমন, এটা আমি বলছি 13-14 সালের কথা। এবং সেই সময় আপনি জানেন মমতা একটা ব্যান্ড অর্গানাইজেশনের ফাউন্ডার মেম্বার, সিমি একটা ব্যান্ড অর্গানাইজেশন, তার ফাউন্ডার মেম্বারকে সে রাজ্যসভাতে পাঠিয়ে দিয়েছিল। এবং আমি নিজে জানি, যখন শাহবাগ হচ্ছিল আমাদের এখানে, আপনাদের ওখানে কে কি বললো আমি সে নিয়ে বলতে চাইছি না, আমি বলছি আমার এখানে অ্যান্টি শাহবাগ বিরাট মিছিল হচ্ছিল কলকাতায়, এবং সেখানে বলা হচ্ছিল হাসিনার মুন্ডু চাই, অমুকের অমুক চাই। এবং কলকাতা ইউনিভার্সিটির বেকার হলে একটা হিন্দু হোস্টেলে একটা ছিল, মুজিবের মূর্তি বসানো হয়েছিল 2010-10-এ, সেই মূর্তিটা সরাতে হবে, এই ডিমান্ড উঠেছিল। কেমন, তো সুতরাং যদি কেউ বলে যে এখানে জামাতকে বা তাদেরকে এই ধরনের গোষ্ঠীকে উনি এখানে সেফ হেভেন দিয়েছিলেন, তাহলে তার অন্তত কিছু প্রমাণ এভাবে পাওয়া যায়। কেমন, দ্বিতীয়ত হচ্ছে যে যে মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার
সম্পর্ক ভালো ছিল না খুব একটা, কারণ শেখ হাসিনাও কিন্তু এই ইস্যুগুলো সরকারি স্তরে তুলেছিলেন বলেই আমরা জানি, এবং সেটা হয়নি। তো পরবর্তীতে এখন দেখুন, মমতা ব্যানার্জি যেটা করতে চাইলেন সেটা হচ্ছে যে ইসলামিক সাম্প্রদায়িক মনোভাবটাকে উনি জাগিয়ে তুলতে চাইলেন আমাদের এখানে বাংলাদেশে, ভারত বিরোধী মনোভাবটাকে একটা উস্কে দিতে চাইলেন, আর একই সঙ্গে তাহলে ওখানকার যারা ভারত বিরোধী আছে তাদেরও একচোট আরেকবার একটা দম পাওয়া যাবে তাদের। সব মিলিয়ে যেটা হবে যে উনি যদি হাসিনার ফেরার পরিস্থিতি হয় তাহলে উনি তাতে পরোক্ষভাবে হলেও একটা পেরেক পোঁতবার চেষ্টা করলেন। কেমন? এটা ওনার প্রাইমারি ইচ্ছে নয়, ওনার প্রাইমারি ইচ্ছেটা অন্য, কিন্তু একটা পেরেক মুতলেন। আপনি খেয়াল করে দেখেননি একটা কথা, উনি কালকে একটা শব্দ ব্যবহার করেছেন যেটা রেভলিউশন, কোট আনকোট, যেটা আপনারাও বলেন। বাংলাদেশ থেকে এক বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল, জেনে রাখুন, জানিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। এক্স্যাক্টলি। তো মমতা ব্যানার্জি কি না বুঝে রেভলিউশন বলে দিলেন হঠাৎ করে? শব্দটা বললেন কেন? রেভলিউশন শব্দটা তো একটা বিরাট শব্দ, তাই না? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। তিনি বলেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে জানিয়েছেন রাজ্য পুলিশ যেন এই বিষয়ে কিছু না বলে, অর্থাৎ এই যে খুনিরা মানে শরীফ ওসমান বিন হাদির যে হত্যাকারীরা ভারতে আটক হয়েছে তাদের কাছ থেকে যেন কোনো কিছু বাইরে লিক না হয়। মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি কিছু চাইবেনই, তার তো নানান ধরনের হ্যান্ডস আছে, তার নিজের দল তো ক্ষমতায়, সেদিক থেকে তিনি পুলিশের উপর প্রভাব বিস্তার করতে পারেন। এই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে তাকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে? আমি জানি না আপনাদের দেশের সিস্টেম, আমাদের আমরা ভালো বলতে পারবো, বাট এটা একটি ভ্যালিড কোশ্চেন, মানে আমার মনেও যাচ্ছে। প্রথমত হচ্ছে মমতা ব্যানার্জি যে কাজটা করলেন সেটা দেশের সংবিধান বিরোধী, দেশের আইন কানুন নিয়ম কানুনের যা ট্র্যাডিশন তার বিরোধী। ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, কোন বড় মন্ত্রী এরা এই ধরনের কোনো কাজ করেননি। কারণ যখন আপনি কোনো কনস্টিটিউশনাল পজিশনে বসেন, এমনকি কোনো সরকারি চাকরি করেন বড়, আপনাকে কতগুলো ওথ থাকে, ওথ অফ সিক্রেসি থাকে, আপনি যেটা বাইরে বলতে পারেন না। তো মমতা ব্যানার্জি হাটের মাঝে 5 রকম কথা বলে দিলেন, এবং যেটা অত সেন্সিটিভ। এবং মনে রাখবেন মমতা ব্যানার্জি এটা প্রথম নয়, 2018 সালে হাসিনা এসেছিলেন তিস্তা নিয়ে বৈঠকে, হাসিনা মোদি বৈঠকে মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, মমতা ব্যানার্জি সেই মিটিং এ ছিলেন। এই অবধি তার মানে আমার দেশের সরকার, আপনাদের দেশের সরকার, তারা কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছে মমতা ব্যানার্জিকে। কেমন? মমতা ব্যানার্জি এর প্রাইম মিনিস্টেরিয়াল কোট আনকোট ডিপ্লোম্যাটিক ভাষায় মমতা ব্যানার্জি মিটিংটা থেকে বাইরে বেরিয়ে নিজে মিডিয়ার কাছে স্টেটমেন্ট দিয়ে দিলেন যে ওটা হবে না, এটা হবে না। এখন এটা কিন্তু সব ধরনের আমার দেশের নিয়মের পরিপন্থী, ডিপ্লোম্যাটিক ট্র্যাডিশনস সিস্টেমের পরিপন্থী। সুতরাং মমতা ব্যানার্জি কোন ধরনের সভ্য জগতের নিয়ম কানুন মেনে চলেননি এতদিন, এবং সেটা এবারেও হয়েছে। ভারতবর্ষে অনেক সরকার এসেছে গেছে, কিন্তু এই ধরনের ঘটনা এরকম হয়নি। কিন্তু কেউ ওই প্রশ্ন অমিত শাহ কি বলাটা স্বাভাবিক? মানে এটি মানে আমার কাছে একটু অস্বাভাবিক। দেখুন, অমিত শাহ কোনো কথা ওনাকে বলতে পারেন, কিন্তু উনি আপনার কি, আমি উল্টো করে প্রশ্ন করি, এতগুলো কথা বলছেন উনি, তাহলে একবার বলে দিতে পারতেন যে অমিত শাহ বলেছিল যে অমুক আমাকে তমুক করতে বলেছিল। উনি যে কথাটা আপনি বলছেন ওটাকে একটু মানে এমন ভাবে বলেছে যে ওটাকে আপনি ডাইরেক্ট বলতে পারবেন না যে ওনাকে বলেছে যে এদের কাছ থেকে বলেছে টু কিপ ইট আন্ডার দ্য র্যাপস, এইটুকু বোঝা যাচ্ছে যে মানে দেশের স্বার্থ আছে। এখন দেশের স্বার্থ কেন থাকবে তার 500 কারণ থাকতে পারে। আপনি জানেন 800 লোক এখানে আছে, আপনি জানেন হাসিনা এখানে আছে, আরো 5 জন আছে, তাদের এগেনস্টেও নানান রকমের আপনার কোর্ট রুলিং আছে বাংলাদেশে। তো ফেরত দেওয়া দায়ী হ্যান ত্যান কি কি ইস্যু হবে না হবে, এরা অনেক কিছু হতে পারে, আমি তার মধ্যে ঢুকছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি, ওনার কাছে যদি আর একটু কিছু সেন্সিটিভ কিছু থাকে, উনি যা যা করলেন কালকে, আপনার মনে হয় না যে আরেকটু বেশি কিছু থাকলে উনি নিজেই ড্রাম পিটিয়ে পিটিয়ে বলে বেড়াতেন যদি থাকতো?